হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মিনিটের গল্প চ্যানেলে। আজ আমরা শুরু করতে যাচ্ছি একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবেগঘন পালা, মহুয়া। মহুয়া শুধু একটি সাধারণ প্রেম কাহিনী নয়, এটি বাংলা লোকসাহিত্যের এমন এক অমূল্য সম্পদ যেখানে প্রেম আছে, বেদনা আছে, সমাজের বাধা আছে মানুষের জীবনের করুণ বাস্তবতা। এই পালাটি আমাদের নিয়ে যায় ময়মনসিংহ অঞ্চলের লোকজ জীবন, সংস্কৃতি এবং মানুষের গভীর আবেগের জগতে। আজকের পর্বে থাকছে মূলত দ্বিজ কানাইয়ের সংক্ষিপ্ত জীবনী, তারপর মহুয়া পালার সংক্ষিপ্ত পাঠ পরিচিতি এবং মূল পালাটি। আজকের পর্বে আমরা বিস্তারিত ব্যাখ্যা করছি না। পরবর্তী পর্বগুলোতে আমরা মহুয়া পালার কঠিন শব্দের অর্থ, লাইন ধরে ব্যাখ্যা, মূল ভাব, চরিত্র বিশ্লেষণ এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তাই যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ছো কিংবা বাংলা সাহিত্য, লোককথা ও গীতিকা ভালোবাসো, এই পর্বটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসো জেনে নেই মহুয়া পালার রচয়িতা কবি দ্বিজ কানাই সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি। মধ্যযুগের কবি দ্বিজ কানাই পূর্ব ময়মনসিংহ অঞ্চলের অধিবাসী। দল গঠন করে তিনি তৎকালীন লোকনাট্য রীতিতে নাটকের অভিনয় করেছিলেন। দ্বিজ কানাই এক অসবর্ণ তরুণীর প্রতি প্রণয়াসক্ত হয়ে গভীর দুঃখ ভোগ করেন বলে শোনা যায়। দীনেশচন্দ্র সেনের অনুমান অনুযায়ী তিনি 17 শতকের কবি। তার সম্পর্কে যে প্রবাদ প্রচলিত তাতে জানা যায় তিনি বর্ণ বিভক্ত সমাজের উচ্চ বর্ণ তথা ব্রাহ্মণ শ্রেণীর অন্তর্ভুক্ত হলেও নিম্নবর্ণ অর্থাৎ শূদ্র শ্রেণীর প্রতি সহানুভূতিশীল ছিলেন। মহুয়া পালা রচনায় তার যে উদার নৈতিক দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটেছে তার মূলে তার ব্যক্তি জীবনের সংস্কারমুক্ত মানবিক বোধ সক্রিয় বলে ধারণা করা হয়। এসো জানি মহুয়া পালার সংক্ষিপ্ত পাঠ পরিচিতি। দ্বিজ কানাই প্রণীত মহুয়া পালাটি মধ্যযুগের বাংলা সাহিত্যের গীতিকা বাল্লার ধারায় একটি উল্লেখযোগ্য সম্পদ। দীনেশচন্দ্র সেন রায়বাহাদুর সংকলিত এবং 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ময়মনসিংহ গীতিকার প্রথম খণ্ড থেকে এ পালাটি গদ্যে রূপান্তর করে সংগৃহীত হয়েছে। পালাটিতে মহুয়ার দুর্জয় প্রেমশক্তি ও বলিষ্ঠ আত্মপ্রত্যয় কিভাবে মানব সৃষ্ট দুর্যোগে ধ্বংস হয়ে গেল তারই মর্মন্তুদ কাহিনী বর্ণিত হয়েছে। গীতিকাটির কাহিনী গড়ে উঠেছে বর্ণ ও শ্রেণী বৈষম্যমুক্ত একটি মানবিক প্রণয়কে কেন্দ্র করে। একদিকে 6 মাস বয়সে চুরি হওয়া কন্যা অনিন্দকান্তি মহুয়া, অন্যদিকে জমিদার পুত্র নদের চাঁদ। তাদের অদম্য প্রেম সকল বাধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে যেতে চেয়েছে, কিন্তু বেদে সর্দার হুমরা সামাজিক, বৈষয়িক ও মনস্তাত্ত্বিক কারণে এ প্রেমের প্রবল প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। ফলে নানা প্রতিকূলতা ডিঙিয়েও মিলন প্রিয়সী দুটি মানব হৃদয় শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয়। মৃত্যুই হয় তাদের অবিসম্ভাবী পরিণতি। পালাটিতে কাহিনী রচনায় সংহত রচনারীতির ঘাটতি ও নানা অতিশয়োক্তি রয়েছে। ময়মনসিংহ অঞ্চলের উপভাষায় রচিত ও নাটকীয় গুণসম্পন্ন পালাটিতে বর্ণনা রীতির প্রাধান্য রয়েছে। এ অঞ্চলের তৎকালীন সমাজ বাস্তবতা সমৃদ্ধ পালাটি দুর্জয় প্রেমের এক অপূর্ব নিদর্শন। চলো তাহলে শুরু করা যাক বাংলা লোকসাহিত্যের এক অসাধারণ পালা, দ্বিজ কানাই রচিত মহুয়া। গাঢ় পাহাড় পেরিয়ে হিমানী পর্বত ছড়িয়ে সপ্ত সমুদ্রের পারে বাঘ ভাল্লুকের বসতি রয়েছে এমন নির্জন বনে বাস করে ডাকাত সর্দার হুমরা বাইদ্যা। তার ছোট ভাই মাইনকা। এই বেদে দল ভ্রমণ করতে করতে এলো ধনু নদীর পারে কাঞ্চনপুর গ্রামে। সেখানে এক বৃদ্ধ ব্রাহ্মণের 6 মাসের শিশুকন্যা পরমা সুন্দরী। রাত্রি নিশিকালে হুমরা তারে করল চুরি। 1, 2, 3 করি 16 বছর যায়। খেলা কসরত তারে যতনে শিখায়। বাইদ্যা বাইদ্যা করে লোকে বাইদ্যা কেমন জনা। আন্ধার ঘরে থুইলে কন্যা
জলে কাঞ্চা সোনা। হাটিয়ানা যাইতে কন্যার পায়ে পড়ে চুল, মুখেতে ফুটটা ওঠে কনক চম্পার ফুল। আগল ডাগল আখিরে আসমানের তারা, তিলেক মাত্র দেখলে কন্যা না যায় পশুরা। মনির মন টলে যাওয়ার মতো সুন্দরী হয়ে ওঠে সে। নাম তার মহুয়া সুন্দরী। অনেকদিন পরের কথা, বেদের দল উপস্থিত হল বামনকান্দা গ্রামে। তাদের সঙ্গে রয়েছে খেলা দেখানোর নানা উপকরণ। তোতা লইল, ময়না লইল, আরও লইল টিয়া, সোনামুখী দৈয়ল লইল পিঞ্জিরায় ভরিয়া। কোরা লইল, গাধা লইল, কত কইব আর, সঙ্গেতে করিয়া লইল রাও সন্ডালের হার। শিকারি কুকুর লইল, শিয়াল হ্যাঁচা ধরে, মনের সুখেতে চলে বৈদেশ নগরে। এই গ্রামে বাস করে নদ্যার চাঁদ। পূর্ণিমার চাঁদের মতো তার রূপ। মায়ের অনুমতি নিয়ে সে বাইর বাড়ির মহলে বাদ্যার খেলার আয়োজন করে। বেদেকন্যার রূপের কথা আগেই শুনেছিল নদ্যার চাঁদ। সচক্ষে তা দেখে এবং খেলা কষতে মুগ্ধ হয়ে মহুয়াকে সে 1000 টাকা শালসহ নানা বকশিস প্রদান করে। তাদের উলুকান্দায় বাসযোগ্য ও চাষযোগ্য জমি প্রদান করে। বেদের দলের দিন কাটছিল সুখেই। পরস্পরের প্রতি মুগ্ধ নদ্যার চাঁদ ও মহুয়া এক সন্ধ্যাবেলা জলের ঘাটে দেখা হয় এবং ব্যাকুল হৃদয়ের কথা জানাজানি হয়। জল ভর সুন্দরী কন্যা, জলে দিস মন, কাইল যে কইছিলাম কথা আসেনি স্মরণ। শুনো শুনো ভিনদেশি কুমার, বলি তোমার ঠাই, কাইল বা কি কইছিলা কথা আমার মনে নাই। তুমি তো ভিনদেশি পুরুষ, আমি ভিন্ন নারী, তোমার সঙ্গে কইতে কথা আমি লজ্জায় মরি। কেবা তোমার মাতা কন্যা, কেবা তোমার পিতা, এই দেশে আসিবার আগে পূর্বে ছিলি কোথা। নাহি আমার মাতা পিতা গর্ভসুদর ভাই, সুতের হাওলা ওইয়া ভাইসা বেড়াই। দিন যায়, দিবস রজনী আনমনা মহুয়ার মনের খবর জানতে পারে পালঙ্ক সুই। পরামর্শ দেয় ভুলে যাবার। মহুয়া বলে, চন্দ্র সূর্য সাক্ষী সই, সাক্ষী হইও তুমি, নদ্যার ঠাকুর হইল আমার প্রাণের স্বামী। বাদ্যার সঙ্গে আমি যে সই, যথায় তথায় যাই, আমার মন বাইন্ধা রাখে এমন স্থান আর নাই। বন্ধুরে লইয়া আমি ওইবাম দিশান্তরি, বিষ খাইয়া মরবাম কিংবা কলায় দিয়াম দড়ি। এদিকে চিরকেলে ভ্রমণ পিয়াসী বেদের দলের এই গৃহীজীবন বাদ্যা সর্দার হুমরার ভালো লাগে না। মাইনকার সাথে সে ভিন দেশে চলে যাওয়ার পরামর্শ করে। সময় থেমে থাকে না। ফাগুন যায় যায়, নির্ঘুম নদের চাঁদ মধ্যরাতে বাঁশি হাতে তুলে নেয়। সে বাঁশির আহ্বানে ছুটে আসে প্রাণ প্রতিমা মহুয়া। মহুয়া জানায়, শুনো শুনো নদ্যার ঠাকুর, বলি যে তোমারে, এই না গ্যারাম স্যারা যাইবাম আজি নিশিকালে। তোমার সঙ্গে আমার সঙ্গে রে বন্ধু, এই না শেষ দেখা, কেমন কইরা থাকবাম আমি হইয়াও দেখা। আর না শুনবাম রে বন্ধু তোমার গুণের বাঁশি, আর না জাগিয়া বন্ধু পুইয়াবাম নিশি। মনে যদি লয় রে বন্ধু, রাখো আমার কথা, দেখা করতে যাইও বন্ধু, খাওরে আমার মাথা। যাইবার কালে একটি কথা বললা যাই তোমারে, উত্তর দেশে যাইও তুমি কয়েকদিন পরে। সেই দিনই অন্ধকার রাতে বেদের দল উত্তর দেশে পালিয়ে যায়। সকালবেলা এলাকারই সবাই দেখে বাড়িঘর সবই আছে, কিন্তু বেদের দল নেই। খবর পৌঁছে যায় নদের চাঁদের কাছে। আহার নিদ্রা ত্যাগ করে সে পাগল হয়ে ওঠে মহুয়ার সন্ধানে। গভীর বেদনা সত্ত্বেও একদিন ঘুমন্ত মায়ের পায়ে প্রণাম করে বেরিয়ে পড়ে নদের চাঁদ। ঘুরতে থাকে মাসের পর মাস যে পথে গেছে বেদের দল। সবাইকে জিজ্ঞেস করে তারা মহুয়াকে দেখেছে কিনা। এদিকে পুত্রের অদর্শনে কাঁদতে কাঁদতে মা প্রায় অন্ধ হয়ে যায়। অগ্রহায়ণ মাসের অল্প শীতে কংসাই নদীর পাড়ে নদের চাঁদ মহুয়াকে পেল। আহার নিদ্রাহীন মহুয়া তখন পাগল প্রায়, সংসারে মন নেই, শরীরের দিকে তাকানো যায় না।
সেই মহুয়া নদের চাঁদের আগমনে আজি কেনে অকস্মাতে হইল এমন ধারা, 6 মাইসা মরা যেন উঠা হইল খাড়া। দেল ভরিয়া কন্যা করিল রন্ধন, জাতি দিয়ে নদুয়ার ঠাকুর করিল ভঞ্জন। হুমরাবাইদ্যাও নতুন অতিথিকে তার দলে বরণ করে নিল, কিন্তু আসল উদ্দেশ্য ভিন্ন। গভীর রাতে বিষ মাখানো ছুরি মহুয়ার হাতে দিয়ে বলল, আমার মাথা খাও রে কন্যা, আমার মাথা খাও, দুশ্মনে মারিয়া ছুরি সাওরে ভাসাও। মহুয়ার সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে আসে। ঘুমন্ত প্রিয়তমের কাছে এসে সকল বৃত্তান্ত জানিয়ে নিজ বুকে ছুরি বসাতে চায়। এমন সময় জেগে ওঠে নদের চাঁদ। সকল ঘটনা শুনে বলে, তোমার লাগিয়া কন্যা ফিরি দেশ বিদেশে, তোমারে সারিয়া কন্যা আর যাইবাম না দেশে। কি কইবাম বাপ মায়ে, কেমনে যাইবাম ঘরে, জাতি নাশ করলাম কন্যা তোমারে পাইবার তরে। তোমায় যদি না পাই কন্যা আর না যাইবাম বাড়ি, ইহাতে মারল কন্যা আমার গলায় ছুরি। পইরা থাকুক বাপ মাও, পইরা থাকুক ঘর, তোমারে লইয়া বন্ধু যাইবাম দেশান্তর। দুই আখি যে দিকে যায় যাইবাম সেইখানে, আমার সঙ্গে চলো বন্ধু যাইবাম গহীর বনে। চন্দ্রসূর্য সাক্ষী রেখে বাপের বাড়ির তাজি ঘোড়ায় চড়ে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে দুজন। পথে পার্বত্য খরস্রোতা নদী। তাজি ঘোড়া বিদায় দিয়ে দুজন তখন পারাপারের চিন্তায় অস্থির। এমন সময় ভিনদেশী এক সাধুর নৌকা পেয়ে তারা তাতে উঠে পড়ে। মহুয়ার রূপ যৌবনে মুগ্ধ সাধু কৌশলে নদের চাঁদকে উজান পাকে ফেলে দেয়। মহুয়াকে পাওয়ার ইচ্ছায় তাকে সে রানী করে রাখার প্রতিশ্রুতি দেয়। নানা প্রতিশ্রুতির পর এতেক শুনিয়া মহুয়া কি কাম করিল, সাধুর লাগিয়া কন্যা পান বানাইল। পাহাড়িয়া তক্ষকের বিষ শিরে বান্ধা ছিল, সুন খয়রে কন্যা বিষ মিশাইল। হাসিয়া খেলিয়া কন্যা সাধুরে পান দিল মুখে, রসের নাইগ্রা পান খায় সুখে। কি পান দিসল কন্যা গুণের অন্ত নাই, বাহুতে শুইয়া তোমার আমি সুখে নিদ্রা যাই। পান খাইয়া মাঝি মাল্লা বিষে পরে ঢলি, নৌকার উপরে কন্যা হাসে খলখলি। অচৈতন্যর সাধুসহ নৌকা ডুবিয়ে দিয়ে নদী পারের বনে প্রিয়কে খুঁজতে থাকে মহুয়া। এক ভাঙা মন্দিরে মুমূর্ষু নদের চাঁদকে খুঁজে পায় সে। এখানেও এক বৃদ্ধ জটাধারী সন্ন্যাসীর কবলে পড়ে মহুয়া। সন্ন্যাসীর হাত থেকে বাঁচার জন্য শেষ পর্যন্ত এক রাত্রে অসুস্থ নদ্যার চাঁদকে কাঁধে নিয়ে বন ত্যাগ করে। অন্য বনে দিনে দিনে সুস্থ হয়ে ওঠে নদের চাঁদ। সুখেই কাটে সময় এ বনদম্পতির। কিন্তু একদিন হঠাৎ বংশীধ্বনি শুনে চমকে ওঠে মহুয়া। চোখ থেকে গড়ায় পানি। নদের চাঁদ ভাবে, তার প্রাণ প্রতিমা হঠাৎ এমন বিরস বদন ও চঞ্চল কেন? হুমরাবাইদ্যা ছোটকালে তাকে চুরি করে এনেছে। এটুকুর বাইরে তার জন্ম পরিচয় আজও যে শোনা হলো না। মহুয়া জানায়, কালকে যদি সে বেঁচে থাকে তাহলে সে কথা বলবে। বলতে বলতেই সে ঢলে পড়ে। নদের চাঁদ ভাবে মহুয়াকে হয়তো সাপে কেটেছে। সে মতেই সে পরিচর্যা করতে চায়। তখন কান দিয়ে মহুয়া কয়, এই শেষ দিন, সাপে নাহি খাইছে মোরে, গেছে সুখের দিন। দূর বনে বাসলবাসী শূন্যাস যে কানে, আসিছে বাদ্যার দল বধিতে পরাণে। আমারও পালং সই বাঁশি বাজাইল, সামাল করিতে পরাণ ইশারায় কহিল। আইজ নিশি থাকরে বন্ধু আমার বুকে শুইয়া, আর না দেখিব মুখ পরভাতে উঠিয়া। ঘুম ভাঙতে দেখে সামনে হুমরাবাইদ্যা দাঁড়ানো। হুমরা মহুয়াকে নির্দেশ দেয় দুশ্মন নদের চাঁদকে মেরে সুজনকে বিয়ে করতে। সর্দার মহুয়ার হাতে তুলে দেয় 20 লক্ষার ছুরি। মৃত্যু আসন্ন জেনে মহুয়া বলে, শুনো শুনো প্রাণপতি, বলি যে তোমারে, জন্মের মতন বিদায় দেও এ মহুয়ারে। শুনো শুনো মাও বাপ, বলি হে তোমায়, কার বুকের ধন তোমরা আইনা সিলাহায়। জন্মিয়া দেখলাম কভু বাপ আর মায়,
কর্মদোষে এতদিনে প্রাণ মরে যায়। বলতে বলতে মহুয়া নিজের বুকেই ছুরিবিদ্ধ করে। হুমরার আদেশে পেদের দল নির্মমভাবে হত্যা করে নদের চাঁদকে। অনুশোচনা জাগে হুমরা বাইতার। ভালোবাসার অমলিন স্মৃতি জাগিয়ে রেখে দুজনেই শাহিত হয় এক কবরে। তাদের কবরের টুকটাক ঝরে পড়ে পালঙ্ক শোয়ের মতো নানা জনের চোখের জল।